আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সুস্থ একটা মানুষকে অসুস্থ করে হসপিটালে ভর্তি করানো হলো। সামান্য জ্বরকে কেন্দ্র করে টেস্ট করাতে এসে হসপিটালে অ্যাডমিট হওয়ার ঘটনা বিরল, একদমই বিরল। সেই বিরল কাজটাই করে দেখালো তৌসিফ। ওর সামনেই বেডে শুয়ে আছে পৌষ, অথচ ওর মধ্যে ছিটে ফোটা অনুতাপ নেই, শোক নেই। এখনো দুটো টেস্ট বাকি। এই যে পৌষ এত করে বলছে ও করাবে না, কিন্তু তৌসিফের সাথে পেরে উঠছে না। না মানে নাই। তৌসিফের অনেক রূপ, ছদ্মবেশে দেখা শেষ পৌষের, কিন্তু এই রূপ তেরা যে তৌসিফ তা জানা ছিল না। ওর কথা থেকে টলানো গেলই না। পৌষ এবার নেতিয়ে পড়ল, জেদ রাগ কান্না সবই করলো ও, তবে লাভের লাভ কিছুই হলো না। ফলাফল শূন্যর কোঠায়। যাই বলুক ফলাফল ঋণাত্মক। নিজেকে এবার ইলেকট্রন মনে হলো পৌষের। এত কিছু করলো, ধনাত্মক জীবনে হলো না, মাথার ওপর ঋণাত্মক চিহ্ন নিয়েই আজীবন ঘুরতে হবে ওর। এই তৌসিফ ওকে ছাড়বে না, আর নাই পৌষ ছাড়তে দেবে। তবে এই মুহূর্তে বড়ই অসহ্য লাগছে তৌসিফকে। মুখটা কেমন ব্যথা ব্যথা করে রেখেছে। কেন রে শালা, তোর কিসের ব্যথা? ব্যথা তো পৌষের। অবস্থা খান এমন যে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ লাগাবো কোথায়? তৌসিফকে দেখেই পৌষের বলতে মন চাইল, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? শরীরটা দুর্বল হওয়াতে এই প্রশ্নটা করা হলো না। রাগে দুঃখে কোনো কথাই বলল না পৌষ। এতেও শান্ত নেই তৌসিফ। ছোপা ছেড়ে উঠে এলো পৌষের কাছে। বেডে অসুস্থ হয়ে চিত হয়ে স্যালাইন খাচ্ছে পৌষ। একদম চুপ করে থাকায় তৌসিফ এসেই ঝুঁকে পড়লো ওর দিকে। তীক্ষ্ণ দৃষ্টি ফেলে জিজ্ঞেস করলো, কথা বলো। মুখ ঘুরালো পৌষ। শালা, বলে কিনা কথা বলো। কেন রে, পৌষ কেন কথা বলবে? তোর দাদার কেনা জমি পৌষের মুখ, যে বললেই কথা বলবে। টু শব্দও করবে না পৌষ। তুই যদি এখানে ডিগবাজি জায়েদ খান সেজে দুটো পোল্টিও মারস, তবুও পৌষ কথা বলবে না। তৌসিফ আর একটু ঝুঁকে গেল পৌষের কাছে। ওর শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পেল পৌষ। একদম পৌষের মুখে এসে পড়ছে তপ্ত নিঃশ্বাস। তৌসিফ ওভাবে থেকেই বলল, কথা বলবে না? পৌষ বুঝি উত্তর দেয়। তৌসিফ বুঝলো, তাই তো কণ্ঠ খাদে নামিয়ে বলল, টেস্ট বাকিগুলো করানো হবে, যতই ভঙ্গ দেখাও না কেন। সাথে সাথে মাথা ঘুরে তাকালো পৌষ। টলমলে চোখ জোড়া নিয়েই ভাঙা গলায় ঝগড়া শুরু করলো। আপনি একটা জঘন্য লোক, খারাপ লোক। আপনি নিশ্চিত কোথা থেকে কালো টাকা কামিয়েছে, তাই আমার মতো ভোলা ভালা বাচ্চা দেখে সেই টাকা দিয়ে চিকিৎসা করাচ্ছে। কি ভেবেছেন এত টাকা শুদ্ধ হয়ে যাবে এতে? জঘন্য লোক, আমার চোখের সামনে থেকে দূরে যান, যান এখান থেকে। ও কখনো কথা বলবে না আপনার সাথে। আপনি আপনি আমার ব্যথা কখনো বুঝবেন না। আর বলতে পারল না পৌষ। বরাবরের মতো থুতনিতে বরাদ্দকৃত চুমুটা পড়ল সেখানে। তৌসিফ অতি নরম স্বরে বলল, আমার চিন্তা বুঝলে শেষের কথাটা বলতে না আনি। আপনার হানির রস, চিনি, দই সব আপনি খান। আমায় মাফ করুন। আপনার মতো মামাতো ভাই আল্লাহ কাউকে না দিক, আমিন। তৌসিফ কথা হারালো। কাকে বোঝাবে, কি বোঝাবে? বোঝার মেয়ে এটা। তৌসিফ শক্ত রইল। এখন নরম হয়ে কথা বললেই তৌসিফের ঘাড়ে উঠে ওর ঘাড়ই মটকাবে। এই পৌষ হচ্ছে এক বাদর, যাকে আদর দিলেই গাছে ওঠে। ওঠে তো ওঠে, হাত পা ধরে টেনেও নামানো যায় না। নার্স আসতেই তৌসিফ সোজা হয়ে দাঁড়ালো। নার্সটির মিটমিট করে হাসা দেখে গা পিত্তি জ্বলে উঠল পৌষের। নিজের ভালোর জন্য চুপ রইল। অল্প হেসে নার্স বলল, স্যার, ম্যামকে নিতে হবে। তৌসিফ কপাল কুঁচকালো, বলল, এখানেই করাতে বলেছি আমি। একটা এখানেই করবেন স্যার, বাকি দুইটার জন্য একটু কষ্ট করতে হবে ম্যামকে। পৌষ নিজে নিজেই উঠে বসলো। তৌসিফ প্রথমে খেয়াল না করলেও হঠাৎ দেখলো নিজে নিজে স্যালাইন খুলছে। তৌসিফ ধমকে উঠলো তখনই। এই মেয়ে কি করছো? এক চড় মারবো। তাড়াতাড়ি ওটা ছেড়ে দিল পৌষ। নার্স এসে খুলে দিতেই পৌষ বলল, আপু, আমাকে একটু ধরে তুলবেন? শিওর ম্যাম। তৌসিফও এগিয়ে এসেছে ততক্ষণে ধরার জন্য, কিন্তু পৌষ ধরল না ওকে। নার্সকে ধরেই বেরিয়ে এলো। তৌসিফ অল্প আহত হলো। টেস্ট করানো শেষ হতেই পৌষ হাঁপ ছেড়ে বাঁচল। নার্সটা তখন তৌসিফকে কিছু বলছে তা দেখেই তেতে উঠল পৌষের ভেতরে থাকা বউ আত্মা। দাঁত মুখ খিচিয়ে ডেকে উঠল, এ মেয়ে এখানে আসো। নার্স সহ তৌসিফ ডাকালো।
পৌষ যেন এতে আরো চেতে গেল। শরীরে নেই শক্তি, যা আছে তা নিয়েই ঠেলে ঠুলে উঠল ও। পাশে থাকা চেয়ারে ভর দিয়ে এগিয়ে এসেই দাঁড়ালো দুজনের মাঝখানে। ঝাঁঝালো গলায় বলে উঠল, এত কি কথা? নার্স থতমত খেতেই পৌষ বলে উঠল, জুয়ান পুরুষ দেখলেই ছুক ছুক করতে মন চায় না? এত যেহেতু ভালো লাগছে তাহলে রেখে যাই এখানে, কি বলো? 1 মিনিট, তুমি কি জানো এই বেটা দামড়া বেটা 2 বিবাহ করেছে? তার বাপ করেছে 2 বিবাহ, দাদা করেছে 14 বিবাহ, পরদাদা করেছে। পেছন থেকে মুখ চেপে ধরল তৌসিফ। ছাড়া পেতে ছটফট করলো পৌষ। নার্স হতবাক হতবিহব্বল। পৌষকে টেনে কোলে তুলে নিল তৌসিফ। তারপর সোজা হাঁটা দিল বাইরে। বউয়ের এই পাগলামি মানতে ও বাধ্য। এতক্ষণ হাজার বউকে ধমকে ধামকে রাখুক, তাকে বউয়ের সেন্সিটিভিটি সে মাথা পেতে নেবে। শুধু এটা কেন, বউ সুস্থ থাকার জন্য সে একটু কঠোর না হলে তো সারাক্ষণই এই পাগলের ইশারায় নাচতে রাজি তৌসিফ। সোজা গাড়িতে বসালো ওকে তৌসিফ। ড্রাইভারকে আদেশ করলো। চলুন। পৌষের জন্য ওষুধগুলো আর নেওয়া হলো না, রিপোর্ট দিবে কাল পরশু। পেছনের সিটে বসে পৌষের মাথাটা নিজের বুকে নিল ও। শক্তি পৌষের আজ কম, তাই তো ততটা নড়াচড়া করলো না, ওরে রইল বুকে। বুকের কাছটা থেকে ঘ্রাণ এলো পৌষের নাকে। চোরের মতো ঘ্রাণ নিল পৌষ, রইল সেভাবে। বাসায় ঢুকতেই বুয়ারা একে একে দেখা গেল পৌষকে। দরজা ধরে দাঁড়ালো মিনু। ভেতরে ঢোকার সাহস পেল না। পৌষ দেখে ডাকলো। মিনু, কি চাই? ডাক শুনেই মিনু ঢুকলো। এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করলো, শরীর ভালা আপনার ছোট ভাবি? হুম। মিনু আর কথা খুঁজে পেল না, তাই মাথা নিচু করে চলে গেল। পৌষও ঘাটলো না, চুপ করে রইল। তৌসিফ বের হয়েছে, 0.5 ঘন্টা হবে। বেটা আজ ভালোই ভং দেখাচ্ছে। কোলে তুলে ভেতরে এনেছে ওকে। পৌষ তখন বাঁকা বাঁকা দুটো কথা শুনিয়েছে। লাভ অবশ্য হয়নি তাতে। পৌষকে রুমে রেখে চেঞ্জ করিয়ে ভেগেছে হুড়তাড় করে। চোখ বুজে নিল পৌষ, একটু ঘুমানো দরকার। আচমকা কথার শব্দ কানে এলো। ধীরে ধীরে মনে হচ্ছে কেউ শরীরে বেয়ে বেয়ে উঠছে। একটা না, দুটো মানুষ। হঠাৎই মনে হলো কেউ বা কারা পৌষের গলা চেপে ধরেছে। ঝট করে চোখ মেলল পৌষ। ওর যেন দম বন্ধ হয়ে আসছিল। চোখ খোলা মাত্রই একদম লাল হয়ে উঠল চোখ দুটো। কাঁচা ঘুমটা ভেঙেছে, তাই ঝট করে মাথা ধরে গেল। ইনিমিনিকে দেখেই পৌষ চমকালো। খুব করে অবাক হয়ে তাকিয়ে বলল, কোথা থেকে টপকালি দুটো? ইনিমিনি ওর গলা জড়িয়ে ধরে বলল, আম্মুর পেট থেকে আপা। পৌষ 2 বোনকে জড়িয়ে ধরলো। দুজনের কপালে চুমু দিয়ে জিজ্ঞেস করলো, কার সাথে এলি? হিমো ভাই আনলো আপা। ঘুমা এখন। এতদিন পরে বোনের আদেশ অমান্য করলো না ওরা। বোনের গলা ধরেই ঘুমিয়ে গেল। তৌসিফ এসে অবাকই হলো বটে। এসব বোনগুলো কি একই পদে? একটাতে জাগাতেই এসে বাকি দুটো ঘুমিয়ে গেল। বাইরে হেমন্ত বসা। তৌসিফ ডাকলো না পৌষকে, ঘুমাক একটু। হেমন্ত তৌসিফকে ফেরত আসতে দেখে জিজ্ঞেস করলো, পৌষ এলো না? ঘুমাচ্ছে। ইনি মিনি? ওরাও ঘুম। হেমন্ত নিরাশ হলো। তৌসিফের সাথে কথা হলো গতকাল। বলেছিল পৌষকে বাসায় নিতে চাই। তৌসিফ সুন্দরভাবে কথা কাটালো। বউ বুঝি হাতছাড়া করার মানুষ তৌসিফ। যেই বউ তার পুরোই ঝাঁকানাকা, না জানি কোথায় চলে যায়। তাই তো তৌসিফ ছাড়ে না। কফিতে চুমুক দিল তৌসিফ, বলল, শরীর অসুস্থ, এখন যেতে দিব না আমি। একদম মুখের উপর না করে দিল তৌসিফ। হেমন্ত আহত হলো। ছোট্ট পৌষটাকে কোলে পিঠে করে মানুষ করে এখন কি না শুনতে হচ্ছে তাকে নেওয়া যাবে না। তবুও অনুরোধ করে উঠল হেমন্ত, আমারই বোন সে, খেয়াল রাখবে সবাই। মা বাবা থেকে চাচা চাচি সবাই দেখতে চাইছে। পিহা, জ্যৈষ্ঠ, চৈত্র সবাই অপেক্ষায় আছে। শ্রেয়া প্রেগনেন্ট, ও আসতে পারছে না। পুষের সাথে ওর অ্যাটাচমেন্ট বেশি। 1 সপ্তাহের জন্য অনুমতি দিন। তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, ও যাবে না হেমন্ত। দেখা যাবে? জাগাবো না, শুধু দেখবো। যদি অনুমতি দিতেন। এভাবে অনুমতি নেওয়ার কি আছে হেমন্ত? তোমারই বোন।
ওদের রেখে যাও, থাকুক। পৌষেরও ভালো লাগবে। বাড়ি গেলেও ওর ভালো লাগতো। তৌসিফ হেমন্তের সাথে নিচ পর্যন্ত নামলো। গাড়িতে ওঠার পর তৌসিফ হাসি মুখে শুধু বলল, নিয়ে যাব আমি, চিন্তা করো না, ভালো রাখবো আমি। ভরসা না থাকলে বোন দিতাম না। হেমন্তের গাড়ি চলে গেল। ততটাও দূরের পথ না, ভেবেছিল পৌষকে নিয়ে যাবে, তাই তো গাড়ি নিয়ে এলো। এখন বাড়ি গিয়ে কি জবাব দেবে সবাইকে? পৌষের ঘুম ভাঙতেই ও এদিক ওদিক তাকালো। তা দেখেই তৌসিফ বলল, কি খুঁজো হানি? আমার মাথা। বললেই বাইরে গেল। ফেরত এসে বলল, ইনিমিনি না এসেছিল? চলে গিয়েছে। মাথায় বাজ পড়ার মতো চমকালো পৌষ। বলল, থাকতে বলবেন না? কার সাথে এলো, কখন গেল? তৌসিফ ভাবশালীন ভাবেই বলল। বললাম তো ওদের রেখে যেতে। রাগে গা পিত্তি জ্বলে উঠল পৌষের। নাক মুখ খিচিয়ে বলে উঠল, কেন রেখে যাবে? ওদের বাপ্পা নেই? আমার যাওয়ার কথা ছিল ওখানে, আপনার দোষ সব। এক্ষুনি যাব আমি, সরুন, সামনে আসবেন না একদম। ভয়ে আত্মা গলায় চলে এলো তৌসিফের। বউ যাবে? কেন যাবে? তৌসিফ থাকবে কিভাবে? পৌষ ততক্ষণে উঠে এলোমেলো ভাবেই রাগে কাঁপতে কাঁপতে রুম থেকে বের হচ্ছে। টেনে টুনে বউকে নিজের কাছে নিয়ে এলো তৌসিফ। পৌষ বুঝি মানে সে সমান তালে লাথি উষ্টা দিয়েই যাচ্ছে। তৌসিফ বাসায় নেই। 2 দিন রুম বন্দি থেকে নিজেকে আসামি মনে হচ্ছে পৌষের। এর জন্য সে দিন রাত খেয়ে না খেয়ে দায়ী করেছে তৌসিফকে। কথাবার্তাও কমই বলার চেষ্টা করেছে। পৌষ অবাকও হয়। মানুষটা তার কথা শোনার জন্য মরিয়া হয়ে ওঠে। পৌষও কথা পেটে রাখতে পারে না। তার কষ্ট হয়, পেট ব্যথা করে, মনে হয় হাত কাটা ফকির সে, তাই তো পটর পটর করা শুরু করে ও। তৌসিফ তখন শোনে, সে মুখ বুজে শোনে। বগর বগর করতে করতে পৌষ যে কখন ঘুমিয়ে যায় তাও নিজেই জানে না। বিছানা ছাড়লো পৌষ, গা টান দিল একদম বেড়ালের মতো। পরনে থাকা জামাটা কুচকে আছে, যথাসম্ভব টেনে টুনে সোজা করলো ও। তৌসিফ মিয়া তাকে পাকিস্তানি স্যুট এনে দিয়েছে। কাপড় নিজের বাসারগুলো না থাকায় এগুলোই পরে দিন কাটাচ্ছে ও। সুতির এহেন আরামদায়ক পোশাক পৌষ ততটা পরতো না। পায়ের চপ্পল রাখা সামনেই পৌষ দেখলো, অতঃপর এক শট মেরে একটা পাঠালো কাউচের নিচে, আরেকটা তৌসিফের জিমের ডাম্বেলের দিকে। ঢং দেখে সে মরে মরে। এত সুন্দর ঝকঝকা ফকফকা ফ্লোর, এটাতে কেন চপ্পল পরে হাঁটবেও? এমন ফ্লোরে তো সে আরামসে ভাত ঢেলেও খাওয়া যাবে। গায়ে ওড়না তুলেই পৌষ বেরিয়ে এলো। হাতে থাকা বাটারফ্লাই ব্যান্ড দিয়ে ঝুটি করতে করতে বের হচ্ছিল ও। খেয়াল না করাতে ধাক্কা খেলো সোহার সাথে। পৌষ মুখে সরি সরি বলে উঠতেই খ্যাটখ্যাট করে উঠল সোহা। মেজাজ তুঙ্গে তুলে ধমকে উঠল, দেখে হাঁটতে পারো না মেয়ে? হ্যাঁ, চোখ কোথায় থাকে তোমার? অসহ্য একদম। কোথা থেকে ধরে এনেছে এটাকে কে জানে। চলন্ত রেলগাড়ি নিয়ে একদম এসেছে বাড়িতে। পৌষ বুকে হাতে গুজে পরখ করলো সোহাকে। বাড়িতেই এক প্রকার নাইটি পরে ঘুরছে সে। মুখে আবার দেখে মনে হচ্ছে গোবর লেপটে দিয়েছে। পৌষের সন্দেহ যেন নিমিষেই ফুরালো। ও ভেবেই নিল তৌসিফের বাপের অবৈধ বা বৈধ সন্তানই এই সোহা, না হলে এত রূপচর্চা করে কিভাবে এই মেয়ে? দেখতে তো ফর্সাই, এখন কি চাই চেহারার চামড়াটা উঠে যাক। সোহা তখনই ধমকে উঠল পুনরায়, এই মেয়ে, কি বিড়বিড় করছো? অসভ্য মেয়ে। পৌষ চোখ দুটো ছোট করে তাকাতেই সোহা বিব্রত হলো। পৌষ কড়ায় গন্ডায় সোহার কথাগুলোর উত্তর দিল, দেখেই তো হাঁটি খালা, চোখ এই দেখুন, চোখই আছে। বলেই বড় বড় করে তাকিয়ে চোখ দেখালো। অতঃপর আফসোস করা কণ্ঠে বলল, আমাকে আমার বাড়ির থেকে ধরে না বিয়ে করে এনেছে আপনার ভাই। ওই যে আপনার তৌসিফ ভাই, আপনার কলিজার ভাই, গুর্দার ভাই। তো বুঝলেন তো, রেলগাড়ি না, বউ এনেছে আপনার তৌসিফ ভাই। দাঁত বের করে কেলিয়ে ক্যাবলা মার্কা এক হাসি দিল পৌষ। সেভাবেই প্রস্থান করলো সেখান থেকে। সোহা রাগে অপমানে ফুঁসতে লাগলেই পৌষ দরজা অবধি গিয়েই বলে উঠল, খালাম্মা। আচমকা ডাকে সোহা তাকাতেই পৌষ এক পাটি দাঁত বের করে বলল, হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি। মুখে ওই গোবর লাগিয়ে লাভ নেই, দেখতে একই লাগে। মাঝখান থেকে আপনার কলিজার ভাই তৌসিফ আর আমার জানের জান, প্রাণের প্রাণ, যার উপর আমার জান কুরবান, সেই জামাইয়ের টাকা বরবাদ হয়। বুঝেনি তো, স্বামীর টাকার প্রতি টান আছে একটা। পৌষ চলে গেল। সোহা হা করে তাকিয়ে রইল সেখানে। কি বলল এই মেয়ে? টাকার খোঁটা দিল সোহাকে? এত সাহস! কোথায় পেল এত সাহস? মিনু এসে আপাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখেই বলল, আপা কি হয়েছে?
সোহার ধ্যান ভাঙলো, আশ্চর্য গলায় বলল। আমার চেহারায় কি বলতো? মিনু বুঝলো না, তাই বলে উঠল। জানি না তো আপা, ফেস প্যাক না এটা? এটা কি গোবর? মিনু ফিক করে হেসে দিল, কুটকুট করে হেসে বলল,